নমস্কার, নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য প্রিভিডে আবেদন জানিয়েছে বহিরাজ্যের ৮ সংস্থা বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়ার রাজ্যভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের বাদ দিয়ে স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কাজ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে একটি স্থায়ী সরকার এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা থাকার কারণে বহিরাজ্যের প্রতিষ্ঠানগুলো আজ ত্রিপুরায় আসছে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুপার স্পেশালিস্ট আছেন, তারপরেও বলছে যে এই জিনিসটা এখানে হয় না। তা যে কারণে আমি এবং আলোচনার সাপেক্ষে আমি বলেছি যে এখানে এমন একটা হসপিটাল আমরা করব যেখানে কেউ বলতে পারবে না এই চিকিৎসা এখানে হয় না। প্রিভিডে প্রায় 8টা সংস্থা এসছে, বড় বড় সংস্থা তারা এসছে, এবং আগরতলা শহরের মধ্যে একটা প্রাইম এরিয়ার মধ্যে আমরা বলছি যে কোনো জিনিস আপনারা আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। কারণ এটা একটা সমস্যা হচ্ছে, আপনাদের যদি এখানে নিজেদের ডাক্তার রাখেন তবেই আমি এই প্রজেক্টে আমি হাত দেব। 8 জন যখন এসছে তো বুঝতেই পারছেন যে মানুষ বাইরে থেকে। দীর্ঘদিন ধরে সনাতনীরা অত্যাচারের শিকার হচ্ছেন বাংলাদেশে, কিন্তু এখনো পর্যন্ত সনাতন ধর্মকে কেউ নাড়াতে পারেননি। সনাতন ধর্মের ওপর আঘাত মোটেই বরদাস্ত করা হবে না। শনিবার উদয়পুর কলেজ মাঠে আয়োজিত সনাতন ধর্ম সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় মিশ্র বসতি রয়েছে, জাতি জনজাতি মিলে রাজ্যে শান্তি বজায় রেখে সবাই বসবাস করছেন একসাথে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাম আমলে ত্রিপুরায় শুধু খুনের ইতিহাস তৈরি হয়েছে। হাস্যকর ব্যাপার, আজ তারাই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করছেন বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা আজকে বাংলাদেশের ঘটনা, আমরা সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে আমরা দেখছি, শুনছি। আমাদের সরকার দিল্লিতে যিনি বসে আছেন সেই সরকারও দেখছে, কিন্তু আবার আমি হুঁশিয়ারি দিয়ে বলছি যে এখনো সময় আছে, সাবধান। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ৪৫টি শূন্য পদ পূরণের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার নিজের সামাজিক মাধ্যমে এই সকল শূন্য পদ পূরণ এবং সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভা গৃহীত অন্যান্য সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শূন্য পদ পূরণের সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে কারা বিভাগে ১৬ জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বিভিন্ন সরকারি মহাবিদ্যালয়ে ১৩ জন অধ্যক্ষ নিয়োগ এবং অর্থ দপ্তরে ১৬ জন এলটি ক্লার্ক নিয়োগ। এছাড়া রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2 জন জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া পর্যটন বিভাগের অধীনে ত্রিপুরায় ডিজিটাল ও সাংস্কৃতিক জাদুঘর স্থাপন, শিল্প ও বাণিজ্য বিভাগের অধীনে টাটা টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের উন্নীতকরণের প্রস্তাব, শিল্প ও বাণিজ্য বিভাগের অধীনে ত্রিপুরা স্টার্টআপ নীতি ২০২৪ প্রবর্তনের প্রস্তাবও গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এক্ষেত্রে শিল্প ও বাণিজ্য বিভাগের অধীনে শিল্প এস্টেট টিএনজিসিএল দ্বারা সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের ওপর টিআরটি সেস হ্রাস করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কিছুদিন আগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার বিস্তৃত রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহিরাজ্য থেকে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি বন্ধ রয়েছে রাজ্যে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে উক্ত এলাকায় রেল লাইন সারাইয়ের জন্য গ্রহণ করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। সারাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আগামী ১৩ই নভেম্বর ২০২৪-এ এই রেল লাইন অংশে পুনরায় পণ্য পরিবহন পরিষেবা চালু করা সম্ভব হবে আশা প্রকাশ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়ক পথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে আইওসিএল কর্তৃপক্ষ।
তবে বর্তমানে ধর্মনগরের IOCL ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুদের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার থেকে চালু হবে পেট্রোলের এই রেশনিং ব্যবস্থা। যান চালকরা যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকেন তার আহ্বান রেখেছেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। এই রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে বলে জানিয়েছে দপ্তর। বিভিন্ন মহল থেকে উঠে আসা তথ্য অনুসারে পদত্যাগ করতে চলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। আইন দপ্তরের সঙ্গে বিবাদের কারণে রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডভোকেট জেনারেল বলে উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। রাজ্য সরকারের আইন বিভাগ এবং সিনিয়র আমলাদের সাথে বিবাদের কারণে পদত্যাগ করতে চলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। বিভিন্ন মহল থেকে উঠে আসা এই সংবাদের কারণে এক প্রস্থ জল্পনা তৈরি হয়েছে রাজ্যে। আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ সোমবারেই পদত্যাগপত্র জমা দিতে পারেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। করোনা আক্রান্ত হয়ে পূর্ববর্তী অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের মৃত্যুর পর সিদ্ধার্থ শঙ্কর দেকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় 29 ডিসেম্বর 2020 সালে। পদোন্নতির আগে গুয়াহাটি হাইকোর্টে প্র্যাকটিস করতেন উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দা সিদ্ধার্থ শঙ্কর দে। সম্প্রতি আইন বিভাগ এবং ঊর্ধ্বতন আমলাদের সাথে বিরোধ তৈরি হবার খবর চাউর হয়েছে রাজ্য এবং জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমগুলিতে। 2023 সালের মে মাসে ত্রিপুরা উচ্চ আদালতের প্রাঙ্গণে অ্যাডভোকেট জেনারেলকে অপমান করার বিষয় নিয়ে ত্রিপুরার বার কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। এদিকে ত্রিপুরা উচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবীকে পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার। আগামী সপ্তাহেই এর আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের কৃতি সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। 2 সপ্তাহব্যাপী এই সম্মেলন শুরু হবে 11 নভেম্বর বাকু শহরে। ভারত ও আমেরিকা সহ বিশ্বের ছোট বড় 200টি দেশ যোগ দেবে জাতিসংঘ আয়োজিত বৈঠকে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সংস্থান ও প্রকল্প রূপায়ণে হলো এবছরের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এবারের জলবায়ু সম্মেলনে পূর্বোত্তর ভারত থেকে ডক্টর ভট্টাচার্যই একমাত্র প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। সম্মেলনের সংবাদ পরিবেশনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংবাদ মাধ্যমের অংশীদারত্ব নিয়ে আলোচনায় অংশ নেবেন ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। ত্রিপুরা থেকে এই প্রথম কোনো সাংবাদিক বিদেশে সংবাদ সংগ্রহ ও পরিবেশনার সুযোগ পেয়েছেন। 22 নভেম্বর পর্যন্ত চলা জলবায়ু সম্মেলনের পর মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পরিবেশ সুরক্ষায় গৃহীত প্রকল্প ও উদ্যোগ পর্যবেক্ষণ করবেন ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ছাত্রছাত্রীদের জন্য APAR বা স্বয়ংক্রিয় স্থায়ী অ্যাকাউন্ট রেজিস্ট্রি বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। শনিবার এই বিষয়ে রাজ্যের বিদ্যালয়গুলোতে অভিভাবকদের স্বাক্ষর নেওয়া হয়েছে সম্মতিপত্রে। তবে এই ক্ষেত্রে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে তো, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তৎকালীন মন্ত্রী রতনলাল নাথের সময়কাল থেকে শিক্ষা দপ্তরে এনজিও নির্ভরতার ফলে রাজ্যের শিক্ষার মান প্রশ্ন চিহ্নের সামনে উঠে এসেছে বলে অভিযোগ একাংশ মহলের। এখন এক ছাত্র এক আইডি কার্ড নাম দিয়ে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদের ব্যক্তিগত তথ্য নেওয়ার উদ্যোগ নিয়েছে দপ্তর। এর ফলে পঠন পাঠন হোক বা না হোক শিক্ষায় বেসরকারীকরণের পথ প্রশস্ত হবে বলে আশঙ্কা করছেন তথ্যবিজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাত্রছাত্রীদের জন্য APAR বা স্বয়ংক্রিয় স্থায়ী অ্যাকাউন্ট রেজিস্ট্রি বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এই মর্মে শনিবার অভিভাবক সভা আহ্বান করা হয়েছে রাজ্যের বিদ্যালয়গুলিতে, যেখানে সকল অভিভাবকদের স্বাক্ষর করতে হয়েছে একটি সম্মতিপত্রে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত ফেব্রুয়ারি মাসে দাবি করেছেন APAR হচ্ছে এক দেশ, এক ছাত্র,
এক আইডি কার্ড, যা কিনা জাতীয় শিক্ষানীতি 2020 একটি সম্প্রসারিত পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে এপিএআর মানে স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এবং এটি একটি 12 সংখ্যার কোড যা ভারতের শিক্ষার্থীরা একটি ডিজিটাল পরিচয় হিসেবে ব্যবহার করতে পারবে। এটি সরকারের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি প্রোগ্রামের অংশ, যা 2020 সালের জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছিল। এপিএআর আইডি হলো শিক্ষার্থীদের জন্য একটি অনন্য এবং স্থায়ী শনাক্তকারী যা ছাত্রছাত্রীদের একাডেমিক কৃতিত্বগুলো সঞ্চয় করে এবং পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ডিগ্রি, ডিপ্লোমা, শংসাপত্র, প্রশিক্ষণের বিবরণ সহ পাঠ্যক্রমিক কৃতিত্ব, বৃত্তি, পুরস্কার। এপিএআর আইডি একজন ছাত্রের আধার আইডির সাথে লিঙ্ক করা হয়, তবে এটি শিক্ষাগত ট্র্যাকিং এর জন্য ব্যবহৃত হয়। এটি শিক্ষার্থীদের অনেক উপায়ে সাহায্য করতে পারে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বিপথগামী পদক্ষেপ। শিক্ষার মৌলিক সমস্যা থেকে পিতামাতা ও শিশুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এপিএআর মতো এই প্রযুক্তি ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীকে নিরীক্ষণ করার যাবতীয় অনুমতি গ্রহণ করা তাদের শিক্ষার বৈচিত্র্য, স্বাধীনতা, মত প্রকাশের ভূমিকাকে হুমকির সামনে দাঁড় করাবে বলে অভিমত সমালোচকদের। শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন ঘটাতে এই ডিজিটাল নজরদারির দরকার পড়ে না। এই বিস্তৃত ডাটাবেস সরকারকে তাদের রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে বিভিন্ন মতের কণ্ঠস্বর শনাক্ত করতে সাহায্য করবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। কেউ কেউ বলছেন এই বিস্তৃত ডাটাবেস কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করা হবে, যাতে করে ওই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করার সুযোগ পাবে। অ্যাডটেক কোম্পানিগুলো ছাত্রছাত্রীদের বিপথগামী করার সুযোগ পাবে এই ডাটাবেসের মাধ্যমে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় এর আগে শিক্ষা দর্পণ নাম দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ডাটাবেস তৈরি করে পালিয়ে যায় একটি টেক কোম্পানি। শিক্ষকদের এই ডাটাবেস কোথায়, কারা, কিভাবে ব্যবহার করছে, কি উদ্দেশ্য করছে তা জানা নেই কারো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভয়াবহ বন্যা কেটে গেছে প্রায় 3 মাস। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন রাজ্যের কৃষকরা। সরকারি হিসেবে যেখানে রাজ্যে রয়েছেন প্রায় 1,48,379 জন কৃষক, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি কেন্দ্রীয় সহায়তা। সাহায্যের নামে কেউ কেউ পেয়েছেন মাত্র 1,000 টাকা। এত কিছুর পরেও মুখে কোনো এঁটে বসে আছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শিক্ষা এবং বিদ্যুৎ দপ্তরের পর কৃষিতেও সুপার ফেল মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ রাজ্যের সাধারণ মানুষের। আগস্ট মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতির ইতিমধ্যে কেটে গেছে প্রায় 3 মাস। রাজ্যের 8টি জেলায় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে কৃষি এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষক এবং কৃষিকর্মীরা। সরকারি হিসেব মতে বর্তমানে রাজ্যে কৃষক রয়েছেন 1,48,379 জন। রাজ্য বিধানসভায় যাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বন্যায় খারিফ কৃষিজ ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,48,379 জন কৃষক। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ 943,59,00,000 টাকা। জৈব ফসল চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন 7,929 জন কৃষক। ক্ষতির পরিমাণ 68,80,00,000 টাকা। জমিতে বালি, নুড়ি এবং পলিমাটি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন 41,521 জন কৃষক। ক্ষতির পরিমাণ 163,78,00,000 টাকা। ডাল, পালা, কাঠ, বাঁশ ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন 15,124 জন কৃষক। ক্ষতির পরিমাণ 90,12,00,000 টাকা। বিভিন্ন জলাধারে মাটি, বালি, পলি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 2,779 জন কৃষক। ক্ষতির পরিমাণ 18,64,00,000 টাকা। অর্থাৎ রাজ্য কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুসারে বন্যার কারণে সব মিলিয়ে কৃষিজ ফসলের ক্ষতির পরিমাণ 1,284,93,00,000 টাকা। শুধু তাই নয়, উদ্যানজাত ফসল চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন 45,349 জন কৃষক। ক্ষতির পরিমাণ 712,50,38,000 টাকা। বালি, নুড়ি, পলিমাটি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ডালপালা, কাঠ, বাঁশ ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন 15,799 জন উদ্যান ও বাগিচা চাষী। ক্ষতির পরিমাণ 69,89,70,000 টাকা। উদ্যান ও বাগিচা ফসলে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 782,40,08,000 টাকা। ল্যান্ডলকড রাজ্য হিসেবে যেখানে আগেই পরিচিত ত্রিপুরা, সেখানে কৃষি হলো রাজ্যের মানুষের প্রধান উপজীবিকা। আর এই কৃষি দপ্তরের দায়িত্বে রয়েছেন রাজ্যের স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথ। দীর্ঘ 35 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে আপাতমস্তক
কংগ্রেসিয়ান রতন লাল নাথ 2018 সালের নির্বাচনে পট পরিবর্তনের আঁচ পেয়ে ভোটের দিন কয়েক আগে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ হিসেবে নিজের পরিচিতি আদায় করে শিক্ষা দপ্তরে নিজের মর্জি মাফিক সিদ্ধান্ত জারি করার কারণে এক কথায় বলতে গেলে সম্পূর্ণ দপ্তরের কার্যকলাপকেই প্রভাবিত করার অভিযোগ রয়েছে রতনলাল নাথের বিরুদ্ধে। 2023-এর নির্বাচনের পর শিক্ষা দপ্তর খোয়াতে হয় রতনলাল নাথকে, পরিবর্তে তাকে দেওয়া হয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব। বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর জরুরি সময়ে পরিষেবা না দেওয়ার কারণে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের কন্টেন্টগুলি হাসির খোরাক যোগাচ্ছে নেটিজেনদের। রাজ্যের শহরতলি বা গ্রামীণ এলাকাগুলির কথা বাদ দিলেও খোদ রাজধানী আগরতলার বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অজানা নেই কারো। রইল বাকি কৃষি দপ্তর। প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশকের অভাব এবং প্রায় 90% সেচ সুবিধাগুলি অকার্যকর এবং সেগুলি পুনরুদ্ধারের দিকেও কোনো মনোযোগ না দেওয়ার কারণে কৃষক এবং কৃষি কর্মীরা আজ জমি ছেড়ে বিভিন্ন নির্মাণ কাজ এবং ডেইলি লেবার হিসেবে ভিড় জমাচ্ছেন শহরে। সর্বশেষ সাম্প্রতিক বন্যায় যেখানে সম্পূর্ণভাবে বিপর্যস্ত রাজ্যে কৃষি এবং কৃষকরা, যার প্রভাব শুধুমাত্র গ্রামীণ অর্থনীতিতেই নয়, প্রভাব পড়ছে রাজ্যের সার্বিক প্রবৃদ্ধিতে ও সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে অধরাই রয়ে গেল রাজ্য এবং কেন্দ্রীয় সহায়তা। ক্ষতিপূরণের নামে একটা অংশের কৃষককে দেওয়া হয়েছে মাত্র 1000 টাকা, যা সিন্ধুতে বিন্দুর সমান বলে অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো। সার্বিক পরিস্থিতিতে এখনো পর্যন্ত মুখে কুলু পেঁটে বসে আছেন স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথ। জৈব কৃষিতে সবুজ বিপ্লব আনার লক্ষ্যে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে জার্মানি, সুইজারল্যান্ড পরিভ্রমণ করে আসেন মন্ত্রী রতনলাল নাথ। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা ব্যয় এই মন্ত্রী রতনলাল নাথের ইউরোপ ভ্রমণের নেটফল কি তা আজ পর্যন্ত জানতে পারেননি রাজ্যের মানুষ। প্রলয়ঙ্করী বন্যার কারণে যেখানে বিপর্যস্ত রাজ্যের গ্রামীণ এবং কৃষি অর্থনীতি, সেখানে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের দ্বারস্থ কেন হচ্ছেন না মন্ত্রী রতনলাল নাথ, তা নিয়েই উঠছে প্রশ্ন। স্বাভাবিক কারণেই শিক্ষা এবং বিদ্যুতের পর কৃষি দপ্তরেও সুপার ফেল মন্ত্রী রতনলাল নাথ বলে অভিমত রাজ্যের সাধারণ মানুষের। ফিরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। আগুনে পুড়ে ছাই রাজধানীর আগরতলার কর্নেল চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। গাড়ির পাশে একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকা বলে জানা যায়। শনিবার দুপুরে রাজধানীর আগরতলার কর্নেল চৌমুহনীর মতো ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গাড়িটির পাশে একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ায় দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন দোকানের মালিক দীপক চক্রবর্তীর ছেলে। গাড়িটি আছে না সম্পূর্ণ যে কোনো দোকানের সামনে রেখে দেব, যে কোনো দোকানের সামনে কোনো পার্কিং জোন নাই, দোকানের সামনে রেখে দিব, দোকান খোলা থাকলেও রেখে দিব, না থাকলেও রেখে দিব। শূন্য স্যার আইসি আগুনের মধ্যে জাপ মারছি। তো এই যে মানুষের যে হয়রানি, ট্রাফিক হয়রান নাই, হেলদোল নাই, এতে ভূমিকাটা তো ট্রাফিকের দরকার আছে না। এখানে গাড়ি রাখবো কি লিখা, গাড়ি রাখবো একটা সাইডে গিয়েছে, এই সাইডে ওয়ালের আদন আছে, এখানে রেখে বিভিন্ন রেখে একটু হাইটটাই তৈরি করছি। ভালো টাকা খরচ দিয়েছি, কারণ আমার মেশিনটা স্টার্ট হইব না কই পারি না।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ আগুন লাগলে শুধুমাত্র এলাকাবাসী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় ভয়ঙ্কর বিপদের হাত থেকে এদিন রক্ষা পেলেন এলাকাবাসী। সব সময় আমাদের দোকানের সামনে গাড়ি, তারার লোকে কেস কিছু করতে করতে আমরা টেনশন করতে করতে তারা যন্ত্রণা গাড়ির যন্ত্রণা আমরা দোকানদারি করতে পারি। আমরা দোকানদারি রাস্তার পাশে এইভাবে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগার জন্য ট্রাফিক দপ্তরের উদাসীনতাকে দায়ী করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এভাবে দিনের পর দিন রাস্তার পাশে বেআইনিভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়, কিন্তু এই ব্যাপারে ট্রাফিক দপ্তরের কোনো হেলদোল নেই। ট্রাফিক দপ্তরের উদাসীনতায় প্রশ্ন থেকে যায় একটাই, কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন থাকা ট্রাফিক দপ্তরের ঘুম ভাঙবে কবে? দপ্তর যে উদাসীন তার প্রমাণ পাওয়া যায় কর্নেল চৌধুরীর উদ্দেশ্যে আসা অগ্নি নির্বাপক দপ্তরের একজন কর্তব্যরত কর্মীর মুখে। শুনুন কি বলছেন তিনি। আমরা পঞ্চমনে আছি, পঞ্চম করার দাবিকে আমরা দেখেছি এদিকে আমরা যদি বিদ্যুৎ করতে জমি দেয় তাহলে আমরা বিদ্যুৎ করতে জমি দিলাম বলে যে আমরা একটু উল্টা আইছি। এছাড়া দেখলাম এখানে একটা গাড়ির ভিতরে আগুন জ্বলতেছে, পাশে একটা দোকান আছে, দোকানটার ভিতরে দেখি ধরে অবস্থা এবং কিছু ক্ষতি হয়েছে, সাটার মাটার কিছু ক্ষতি হয়েছে, এই কি আর কি। আমরা আগরতলা 5-6 থেকে গেছি। ট্রাফিক দপ্তরের উদাসীনতা ও অপদার্থতার কারণে রাজধানী কর্নেল চৌধুরী এলাকায় নিশ্চিন্ত বিপদের মুখে পড়েও অল্পের জন্য রক্ষা পেলেন এলাকাবাসী। বেআইনি পার্কিং ও দপ্তরের কর্মীদের উদাসীনতায় আদৌ কি নিদ্রাভঙ্গ হবে সংশ্লিষ্ট দপ্তরের? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেখলে মনে হবে এজন্য গভীর জঙ্গল কিংবা আবর্জনার স্তূপের পাহাড়, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে এটি মহকুমা হাসপাতাল, কোনো এডিসি এরিয়া কিংবা প্রত্যন্ত অঞ্চল নয়। এটি কৈলাসহর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজীব গান্ধী মহকুমা হাসপাতাল। অবিভক্ত উত্তর জেলা তথা বর্তমানে উত্তর জেলা, ধলাই জেলা এবং ঊনকোটি, এই 3 জেলার জেলা হাসপাতাল হিসেবে পরিচিত ছিল এই রাজীব গান্ধী মহকুমা হাসপাতালটি। জেলা বিভক্ত হবার পর বর্তমানে এটি মহকুমা হাসপাতাল হিসেবে কাজ করছে। আজও সেই হাসপাতালটি জঙ্গল আর আবর্জনার স্তূপে পরিপূর্ণ। চারপাশের আবর্জনা আর অপরিচ্ছন্ন পরিবেশ যেন প্রতিদিন প্রতি মুহূর্ত হাসপাতালের প্রতি দপ্তরের কর্তাদের উদাসীনতার চিহ্ন বহন করছে। হাসপাতালের পুরনো অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘদিন ধরে এক জায়গায় পড়ে থাকায় জং ধরে গেছে, আর এগুলোকে ঘিরে বেড়ে উঠেছে জঙ্গলের পাহাড়। ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে সেখানে ময়লা জমে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। আর হাসপাতালের কোয়ার্টারগুলোর চারপাশে রয়েছে জঙ্গল। ট্যাঙ্ক প্রায় 1 বছর ধরে খালি, তাই রোগীর আত্মীয়দের জলের জন্য ছুটতে হচ্ছে পার্শ্ববর্তী দোকানে। হাসপাতাল কোয়ার্টারে বাসিন্দারা এই জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। জঙ্গলের কারণে মাঝে মধ্যে বিষাক্ত পোকামাকড় ও সাপ ঢুকে যাচ্ছে ঘরের ভেতর। পর্যাপ্ত পানীয় জলের অভাব, জলের উৎসগুলিকে সারাইয়ের উদ্যোগও নেওয়া হয় না। ড্রেনে ময়লা জমে মশার উৎপাত বেড়েই চলেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। এখানে জলের খুব সমস্যা, ঠিক মতন জল আইয়ে না, ট্যাঙ্কিটা ভাঙা অনেকদিন ধরে, এটা খুব নোংরা হয়ে রয়েছে ভিতর। হ্যাঁ, এটার ভিতরে জল খাওয়া মানে নিষেধ, আর কারণ আমরা কি করতে জলের দরকার হসপিটাল। এটা কোন জায়গা? এটা কৈলাসহর RGM হসপিটাল। এখন আমরা শুধু জলের ব্যবস্থাটা চাই, আর ভালো ভালো ডাক্তার যদি আইয়ে বাচ্চারা রোগী দেখার লাগে। স্বাস্থ্য সেবায় প্রয়োজনীয় মান এবং পরিচ্ছন্ন পরিবেশের কোনো নজির নেই এখানে। কৈলাসহর মহকুমা হাসপাতালের এমন অবহেলিত চেহারা কেবলই দপ্তরের কর্তাদের নজরদারির অভাব নয়, এটি স্বাস্থ্য সেবার প্রতি দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। কোয়ার্টারে থাকা হাসপাতালের কর্মীদের মুখে শুনে নিন তাদের দুর্দশার কথা। জঙ্গল পয়সা মানে রেগা যখন আইয়ে তখন একবার উপরে উপরে তা কাটতে যায়, এরপরে তো আর শেষ, রেগাও শেষ, কাজও শেষ। বহুত দিন হয়ে গেছে। ওই পূজার আগে যে রেগা কাজ হয়েছিল তখন বাইরেরটি করছে, ভিতরেরটি করছে না এবার। প্রসঙ্গত উল্লেখ্য, কৈলাসহরে রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক হিসেবে পাপিয়া রুদ্রপাল দায়িত্ব পাওয়ার পর থেকেই তার উদাসীনতার কারণে মহকুমা হাসপাতালের এমন শোচনীয় অবস্থা বলে স্থানীয়দের অভিমত। এমনকি গত 9 নভেম্বর পাপিয়া রুদ্রপালের কাছে হাসপাতালের ব্যাপারে জানতে চাইলে তিনি এই ব্যাপারে কোনো কিছু বলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর কৈলাসহর হাসপাতালের বর্তমান অবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য কি সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
প্রত্যাশামতী ড্র হল রঞ্জি ট্রফির এলিট এই গ্রুপে ত্রিপুরা বড়োদরা ম্যাচের প্রথম ইনিংসে লিড নেবার কারণে শক্তিশালী বড়োদরার বিরুদ্ধে 3 পয়েন্ট ছিনিয়ে নিল শক্তিশালী ত্রিপুরা। অপরদিকে ড্র হবার সুবাদে এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেল গ্রুপের শীর্ষে থাকা বড়োদরা। দুর্দান্ত পারফরমেন্স করে 2 ইনিংসে বড়োদরা 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ত্রিপুরার অভিজিৎ সরকার। এদিকে এলিট এ গ্রুপের সর্বশেষ পয়েন্ট টেবিল 20 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বড়োদরা। এক্ষেত্রে 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর, 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই, 13 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সার্ভিসেস এবং 12 পয়েন্ট নিয়ে গ্রুপের পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। এদিকে জম্মুর হোস্টেল গ্রাউন্ডে আগামী 13 নভেম্বর থেকে শক্তিশালী জম্মু কাশ্মীর দলের বিরুদ্ধে গ্রুপের পঞ্চম ম্যাচ খেলবে ত্রিপুরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।